আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। তো বন্ধুগণ, আজকে থেকে ক্লাস 12 এর প্রথম চ্যাপ্টার ফাটিয়ে আলোচনা শুরু করা হবে এবং আজকে আমরা কথা বলতে যাচ্ছি এনসিইআরটির বুক থেকে। আজকে আমরা কথা বলতে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বিভিন্ন বইগুলো রয়েছে তার প্রথম দিক থেকে, অর্থাৎ সূচনা পর্ব থেকে। তো চলো কথা না বাড়িয়ে আজকের এই আলোচনাটি শুরু করা যাক। যারা তোমরা প্রথমবার এই চ্যানেল দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো শুরু করা যাক। তোমরা বোর্ডের মধ্যে দেখতেই পাচ্ছ বায়োলজি এনসিইআরটি লেখা রয়েছে এবং ইউনিট 1 নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং তোমরা জানো এই ইউনিট 1 এর নাম হচ্ছে রিপ্রোডাকশন। তোমরা এটা জানো, তাই না? রিপ্রোডাকশন। এবং এই যে রিপ্রোডাকশন, এখানে আমাদের টোটাল 4টি চ্যাপ্টার রয়েছে। কয়টা চ্যাপ্টার? 4টি চ্যাপ্টার। এই 4টি চ্যাপ্টারে আমাদের টোটাল যে মার্কস রয়েছে সেটা হচ্ছে 14। এই 14 মার্কস পাওয়ার জন্য অবশ্যই এই 4টি চ্যাপ্টার খুব ভালোভাবে আমাদের বুঝে পড়তে হবে। এবং এর যে প্রথম চ্যাপ্টার, সেই চ্যাপ্টার 1 হচ্ছে চ্যাপ্টার 1। এখন তো চ্যাপ্টার 1 কেজিএফ চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 চলছে। এখানে আমাদের চ্যাপ্টার 1 হচ্ছে রিপ্রোডাকশন ইন অর্গানিজম। ওকে, তাহলে এখানে আমরা রিপ্রোডাকশন ইন অর্গানিজম পড়বো। এরপরে আরো বাকি যে 3টা চ্যাপ্টার আমরা পরপর আলোচনা অবশ্যই করে ফেলবো খুব তাড়াতাড়ি। তো চলো প্রথমেই আমরা জেনে নিব হোয়াট ইজ রিপ্রোডাকশন, অর্থাৎ রিপ্রোডাকশন জিনিসটা আসলে কি। রিপ্রোডাকশন জিনিসটা আসলে কি, ওকে। কারণ এই চ্যাপ্টার শুরু যেহেতু রিপ্রোডাকশন দিয়ে, তো অবশ্যই আমাদের ডেফিনেশনটা জানতেই হবে। আর এই পাশে তোমরা একটা সুন্দর চার্ট দেখতে পাচ্ছ, এটা কিন্তু এনসিইআরটির বইয়ের 4 নাম্বার পেজ। তোমরা যদি এনসিইআরটির বইটা কিনো তাহলে 4 নাম্বার পেজে তোমরা এই যে ছবিগুলো, এই ছবিগুলো দেখবে। এই ছবিগুলো নিয়ে এখানে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। তো অবশ্যই এই ছবিটা তোমরা একটু করেই এটার সাহায্যে পড়ার সুযোগ পাবে, যেখানে আমরা লাইফ স্প্যান নিয়ে আলোচনা করব, অর্থাৎ জীবনকাল নিয়ে কথা বলবো। তো চলো প্রথম দিক থেকে শুরু করি, যেখানে আমরা রিপ্রোডাকশন সম্পর্কে জানবো যে হোয়াট ইজ রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন হচ্ছে একটা জৈবিক পদ্ধতি, যে জৈবিক পদ্ধতির মাধ্যমে কোনো জীব তার নিজ সত্তা বজায় রাখার জন্য, খুবই গুরুত্বপূর্ণ, নিজ সত্তা বজায় রাখার জন্য অনুরূপ নতুন জীব তৈরি করে। সেই পদ্ধতিটার নামই হচ্ছে রিপ্রোডাকশন। তাহলে এটা একটা জৈবিক পদ্ধতি। জৈবিক পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে কি করে, নিজ সত্তা বজায় রাখে, সত্তা বজায় রাখতে পারে কোনো একটা জীব, এবং কি করে নিজের মতোই মানে অনুরূপ জীব তৈরি করতে সক্ষম হয়। অনুরূপ জীব তৈরিতে সক্ষম হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে রিপ্রোডাকশন। তাহলে আবারও একবার বলে দিচ্ছি, যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে কোনো একটা জীব নিজ সত্তা বজায় রাখতে পারে এবং অনুরূপ জীব সৃষ্টি করতে সক্ষম হয়, সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে রিপ্রোডাকশন। এবার দেখো কোনো একটা জীব, তাহলে যে কোনো একটা আমরা জীব ধরলাম। তাহলে যদি এখানে আমরা একটা গাছ ধরে নিই, যে হচ্ছে আমরা ধরে নিলাম কলা গাছ। কলা গাছ, ঠিক আছে। এই কলা গাছ থেকে আবার নতুন ভাবে কি হবে, কলা গাছ আবার নতুন কলা গাছ তৈরি করবে, আবার নতুন কলা গাছ তৈরি করবে। কি লিখলাম, কলা গাছ থেকে কলা গাছ। আচ্ছা যাই হোক, এই যে কলা গাছ, যেই কলা গাছটা হচ্ছে নতুন কলা গাছ তৈরি করছে, তো সেই কলা গাছটাকে বলবো আমরা জনিত্রী জীব। কি বলবো? জনিত্রী জীব। ওকে। আর যেই জীবটা তৈরি হবে, নতুন যে কলা গাছ তৈরি হবে, এগুলোকে আমরা বলবো অপত্য জীব। ওকে, তাহলে এটাকে আমরা, এই যে এটাকে প্যারেন্টাল লিভিং অর্গানিজম এটাকে আমরা বলতে পারি। আর এটা হচ্ছে অফস্প্রিং, মানে নতুন যে জীবটা তৈরি হলো সেটাকে আমরা অপত্য জীব বা অফস্প্রিং বলতে পারি। ওকে, তাহলে বোঝা গেল কলা গাছ থেকে নতুন কলা গাছ তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে রিপ্রোডাকশন। ওকে, এবার চলে আসো, এই যে রিপ্রোডাকশন, এর উদ্দেশ্য কি, অর্থাৎ সিগনিফিকেন্স অফ রিপ্রোডাকশন, এটা কিন্তু পড়তে হবে। সিগনিফিকেন্স অফ রিপ্রোডাকশন, অর্থাৎ রিপ্রোডাকশনের গুরুত্বটা কি, কি দরকার এই রিপ্রোডাকশনের, ঠিক আছে। অর্থাৎ ইম্পর্টেন্স কি, তোমরা লিখতে পারো ইম্পর্টেন্স অফ রিপ্রোডাকশন, গুরুত্বটা কি। তো নাম্বার 1 যেটা গুরুত্ব, সেটা হচ্ছে প্রজাতির সংখ্যা বৃদ্ধি। প্রজাতির সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ জনন প্রক্রিয়ার মাধ্যমেই জীব কি করে, তার যে সংখ্যা সেটা হচ্ছে বাড়াতে পারে। তাহলে নাম্বার 1 গুরুত্ব হচ্ছে এটা। নাম্বার 2 যে গুরুত্ব, সেটা আমি এখান থেকে লিখছি। নাম্বার 2 সেটা হচ্ছে নিজের
অস্তিত্ব বজায় রাখা, অর্থাৎ এই জনন প্রক্রিয়ার মাধ্যমে নিজের অস্তিত্ব বজায় রাখতে পারে। নাম্বার 3, জীবের ভারসাম্য রক্ষা করা, অর্থাৎ ব্যালেন্স করা। ঠিক আছে, তাহলে এটা একটা। এরপরে নাম্বার 4 দেখো মিউটেশন, বা যেটাকে আমরা কি বলি পরিব্যক্তি। পরিব্যক্তি জিনিসটা কি? যত জনন প্রক্রিয়া সম্পন্ন হবে তত জীবের যে বংশগত যে বস্তুটা বা যেটা হচ্ছে জেনেটিক বস্তুটা, যে জিন, সেই জিনের কি হবে? জিনের পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই যে জিনের পরিবর্তন, এই জিনের পরিবর্তনকেই বলা হয় পরিব্যক্তি বা মিউটেশন। অর্থাৎ যত জননের মাধ্যমে নতুন জীব তৈরি হবে তাদের মধ্যে জিনের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা দেখা যাবে, যেটা হচ্ছে মিউটেশন। তাহলে জনন প্রক্রিয়ার মাধ্যমে এই যে পরিব্যক্তি বা মিউটেশন ঘটার সম্ভাবনা থাকে। এরপরে নাম্বার 5 দেখো, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রকরণ, বা যেটাকে বলা হয় ভেরিয়েশন। আগে ভেরিয়েশনটা লিখলাম, বা যেটাকে আমরা কি বলি প্রকরণ। দেখো, যখনই হচ্ছে জিনের পরিবর্তন হবে, এই জিনের মধ্যে নতুন বৈশিষ্ট্য যেহেতু থাকে, তো যখনই জিনের পরিবর্তন হবে তখন জীবেদের মধ্যে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হবে, নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি। তাহলে এই যে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি, সেটা হচ্ছে সেই ঘটনাটার নাম ভেরিয়েশন, এবং এই ভেরিয়েশনটা একমাত্র রিপ্রোডাকশন বা হচ্ছে জননের মাধ্যমেই সম্ভব। ঠিক আছে, এই যে তোমরা রিপ্রোডাকশন ইন অর্গানিজম, এটার বাংলা তোমরা অনেকেই বলবে যে বাংলাটা কি, সেটা হচ্ছে জীবের জনন। ঠিক আছে, জীবের জনন। তাহলে জনন বা রিপ্রোডাকশনের মাধ্যমেই কি হয়? ভেরিয়েশন বা প্রকরণ ঘটে। আর যখনই ভেরিয়েশন ঘটবে তারপরে, অর্থাৎ নাম্বার 6 কি হবে? অভিব্যক্তি বা ইভলিউশন। অভিব্যক্তি বা ইভলিউশন, অর্থাৎ যখনই হচ্ছে নতুন বৈশিষ্ট্যের এরকম সঞ্চার হতে হতে একটা জীবের মধ্যে অনেকগুলো নতুন বৈশিষ্ট্য চলে আসবে, তখনই কি ঘটবে? ইভলিউশন বা অভিব্যক্তি। তো এই হলো মোটামুটি সিগনিফিকেন্স অফ রিপ্রোডাকশন, বা তোমরা বলতে পারো ইম্পর্টেন্স অফ রিপ্রোডাকশন। কেন হচ্ছে জনন প্রক্রিয়া দরকার, সেটা হচ্ছে এটা সংখ্যা বৃদ্ধি, অস্তিত্ব বজায় রাখার জন্য, জীবের ভারসাম্য রক্ষার জন্য, এবং হচ্ছে নিজের পরম্পরাকে বাঁচিয়ে রাখার জন্য। ধরে নাও রিপ্রোডাকশন হচ্ছে না বা জনন হচ্ছে না কোনো একটা আম গাছের, তাহলে আজ থেকে 1000 বছর পর তোমরা পৃথিবীতে আর কোনো আম গাছই দেখতে পাবে না। কারণ হচ্ছে এই জনন প্রক্রিয়ার মাধ্যমেই শুধুমাত্র তাদের অস্তিত্বকে তারা বজায় রাখতে পারে। তো এই হচ্ছে ইম্পর্টেন্স কার? জনন প্রক্রিয়ার বা পদ্ধতির। এবার চলে আসো, আমাদের এনসিইআরটি কিন্তু এই সমস্ত কিছু আলোচনা করেনি। প্রথম যেটা আলোচনা করেছে আমাদের এনসিইআরটি, সেটা আমি একটু নিচে লিখছি, তোমরা হয়তো দেখতে পাবে এনসিইআরটি, আমি এই চিহ্ন দ্বারা চিহ্নিত করছি, সেটা হচ্ছে লাইফ স্প্যান, অর্থাৎ যেটাকে আমরা বলি জীবনকাল। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বইগুলো, যেগুলো হচ্ছে নিট বেস করে লেখা, সেগুলোর মধ্যে আগে এইটুকু আলোচনা করা আছে, আমরা একটু এক্সট্রা আলোচনা করছি। ওকে, তো লাইফ স্প্যান বা জীবনকাল, যেটা হচ্ছে আমরা এনসিইআরটির বই থেকে পাবো। যখনই আমি এরকম চিহ্ন দিব তো বুঝে যাবে এটা হচ্ছে এনসিইআরটির মধ্যে ইনক্লুড করা রয়েছে। লাইফ স্প্যান, জীবনকাল কাকে বলা হয়, বা লাইফ স্প্যান বলতে কি বোঝায়? লাইফ স্প্যান বলতে বোঝায় কোন একটা জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যে জীবনকাল, এই যে বা যে সময়টা অ্যাকচুয়ালি, সেই সময়টাকে বলা হয় জীবনকাল। বোঝা গেছে? অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়টাকে বলা হয় জীবনকাল, বা এই সময়টাকে বলা হয় লাইফ স্প্যান। বোঝা গেছে তাহলে লাইফ স্প্যান জিনিসটা কি? এবার দেখো, প্রত্যেকটা জীবের লাইফ স্প্যান কিন্তু আলাদা আলাদা। অর্থাৎ মানুষের লাইফ স্প্যান যেরকম রয়েছে, ঠিক হচ্ছে একটু আগে কলা গাছ লিখলাম, কলা গাছের লাইফ স্প্যান কিন্তু আলাদা, অর্থাৎ তাদের যে সময়কালটা কিন্তু অবশ্যই আলাদা। তো এনসিইআরটিতে এই লাইফ স্প্যান, হোয়াট ইজ লাইফ স্প্যান, সেটা দেওয়া আছে, এবং তার পাশাপাশি কয়েকটা এখানে জীবের ছবি আঁকা রয়েছে, তাদের লাইফ স্প্যানটা একটু উল্লেখ করা রয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে উল্লেখ করা নেই, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো চলো আমরা এনসিইআরটির এই যে পুরো পেজটা একটু পড়ে ফেলার চেষ্টা করি। দেখো, প্রথমেই আছে এলিফ্যান্ট, ই ফর এলিফ্যান্ট, আমরা ওই যে ছোটবেলায় পড়েছিলাম। এ ফর আপেল, বি ফর বল, ই ফর এলিফ্যান্ট। এই যে এলিফ্যান্ট, এর হচ্ছে লাইফ স্প্যান বা এর জীবনকাল কতটা, কতদিন এরা বাঁচে। তো মোটামুটি এরা 60 থেকে
90 বছর এরা বাঁচে। কাদের কথা বলছি? এই হচ্ছে আমাদের এলিফ্যান্টসের কথা বলছি। ওকে, এরপর দেখো রোজ। রোজ কত বছর বাঁচে? না রোজ বা হচ্ছে গোলাপ গাছ 5 থেকে 7 বছর বাঁচে। এরপর দেখো ডগ, অনেকের প্রিয় প্রাণী এটা, কিন্তু আমার প্রিয় প্রাণীটা এখানে ইনক্লুড করা নেই, সেটা হচ্ছে বিড়াল, ক্যাট। ওকে, তো ডগ যাদের, তাদের বলে রাখি যে ডগের ক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে যে একটা ডগ 20 থেকে 30 বছর পর্যন্ত বাঁচে। এটা হচ্ছে তাদের লাইফ স্প্যান। ওকে, এরপর দেখো বাটারফ্লাই, প্রজাপতি। প্রজাপতিরটা এখানে কিন্তু এনসিইআরটির বইয়ের মধ্যে দেওয়াই আছে, সেটা হচ্ছে 1 থেকে 2 উইকস, অর্থাৎ 1 থেকে 2 সপ্তাহ এরা বাঁচে। তারপরে ক্রো অর্থাৎ কাক দেওয়া আছে, কাক হচ্ছে 15 বছর, এটা দেওয়াই আছে এনসিইআরটির বইয়ে, এখানেও দেওয়া আছে, কারণ সেই পেজটাই তো আমি বের করেছি। ওকে, এরপর দেখো বানানা ট্রি অর্থাৎ কলা গাছ। এই যে কলা গাছ, এ কত বছর বাঁচে? এ হচ্ছে মোটামুটি 25 ইয়ার বাঁচে। এগুলো সবই বছর যেগুলো আমি লিখলাম, 25 ইয়ার কিন্তু এরা বাঁচে। ওকে, এরপরে কাউ। এই কাউ কত বছর বাঁচে? না কাউ 20 থেকে 25 বছরের মতো বাঁচে, বা 22 থেকে 25 বছর বাঁচে। ওকে, এরপর দেখো প্যারট, টিয়া পাখি। মানে ভাবতেই অবাক লাগে, একটা টিয়া পাখি 140 বছর বাঁচে। এটা কিন্তু এনসিইআরটির বইয়ের মধ্যে উল্লেখ করা আছে, ঠিক আছে? 140 বছর বাঁচে একটা টিয়া পাখি। এরপর দেখো ক্রোকোডাইলস। এই যে ক্রোকোডাইলস, এ হচ্ছে 60 বছর, এটা উল্লেখ করা রয়েছে এনসিইআরটির বইয়ে যে 60 বছর বাঁচে। এরপর দেখো হর্স, এই হর্সও কিন্তু 60 বছর বাঁচে। ওকে, তাহলে ক্রোকোডাইলস আর হর্স কিন্তু সমান সমান, তোমরা বাদাম পাবেন, তো সমান সমান এরা ইয়ার পাবে, অর্থাৎ বছর পাবে বেঁচে থাকার জন্য। এরপর দেখো ফ্রুট কি আছে? ফ্লাই আছে, অর্থাৎ হচ্ছে আমাদের যে মাছি, ফল মাছি, সেই ফল মাছি কিন্তু 30 দিন অর্থাৎ 1 মান্থ বলতে পারো, বা 30 ডেজ বলতে পারো। ওকে, এরপর দেখো রাইস প্ল্যান্ট, অর্থাৎ হচ্ছে আমাদের যে ধান গাছ, এ কতদিন বাঁচে? 3 থেকে 4 মাস। ওকে, 3 থেকে 4 মাস বাঁচে। এরপর দেখো রয়েছে কচ্ছপ। কচ্ছপ হচ্ছে 100 থেকে 150 বছর, এটা দেওয়া আছে। এবং তারপরে বানায়ান ট্রি, অর্থাৎ হচ্ছে আমাদের যে বট গাছ, সেটা হচ্ছে 200 বছর পর্যন্ত বাঁচে, 200 বছর। ঠিক আছে, আরো দুই একটা আমি অ্যাড করে দিতে চাইবো, যেরকম হচ্ছে বিড়াল, আমার ফেভারিট যেহেতু এই প্রাণীটা, সেটা হচ্ছে মোটামুটি 35 থেকে 40 বছর বাঁচে। সেটা কার কথা বলছি ভাই? ক্যাটের কথা বলছি। ওকে, এবার পৃথিবীতে সবচেয়ে বেশি দিন বাঁচে কোন প্রাণীটা? সেটা হচ্ছে এই প্রাণী, কচ্ছপ, 100 থেকে 150 বছর। আর যদি তুমি মানুষের বলো যে মানুষ অর্থাৎ হিউম্যান, তাহলে হবে কিন্তু 100 বছর। মানুষ 100 বছর পর্যন্ত সাধারণত বেঁচে থাকে, এটা হচ্ছে মানুষের লাইফ স্প্যান অর্থাৎ জীবনকাল। আর যদি তুমি বলো যে পৃথিবীতে সবচেয়ে বেশি দিন বাঁচে এরকম যে গাছটা, সেটার নাম হচ্ছে রেড উড ট্রি। রেড উড ট্রি, এটা হচ্ছে প্রায় 3000 বছর বাঁচে, 3000 বছর বাঁচে। বোঝা গেছে? তাহলে এই হলো মোটামুটি লাইফ স্প্যান নিয়ে আলোচনা, যেটা আমাদের এনসিইআরটির বইয়ের মধ্যে দেওয়া আছে। তো আশা করছি তোমরা এইটুকু বুঝে গেছো, যেটা হচ্ছে 4 নাম্বার পেজ, এবং 4 নাম্বার পেজের আগে একটু লাইফ স্প্যান নিয়ে কথা বলা হয়েছে, এবং তোমরা ভাবছো যে এটা 4 নাম্বার, তাহলে আগে 3টা পেজ আলোচনা করা হয়েছে। অ্যাকচুয়ালি 3টা পেজ আলোচনা করা হয়নি, তার আগে একটু সামান্য লাইফ স্প্যান নিয়ে আলোচনা করা হয়েছে, আর তার আগের দুটো পেজ তো কন্টেন্ট দিয়েই তারা ভরে রেখেছে। ওকে, তো এই হলো মোটামুটি হচ্ছে এনসিইআরটির এইটুকু আলোচনা। এরপরে আমরা এগিয়ে যাচ্ছি। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের লাইফ স্প্যান, অর্থাৎ আমাদের যে জীবনকাল, এই জীবনকালের দশাগুলি কি কি, অর্থাৎ বিভিন্ন স্টেজ অফ লাইফ স্প্যান। ঠিক আছে, তো বিভিন্ন স্টেজ। ঠিক আছে, স্টেজগুলো কি কি, যে স্টেজগুলো আমাদের জীবনকালে আমরা লক্ষ্য করি। তো 3টা স্টেজ রয়েছে। প্রথমটা হচ্ছে তরুণ দশা। প্রথমটা কি? তরুণ দশা, অর্থাৎ প্রত্যেকটা জীবের এই 4টা স্টেজ দেখা যায়। তো প্রথমটা হচ্ছে তরুণ দশা। তরুণ দশা কি? জন্মকাল থেকে যতদিন পর্যন্ত এরা প্রজনন করতে সক্ষম না হয়, প্রজনন করতে পারবে, সেই আয়ত্তায় গেল, তার আগের থেকে যে সময়টা, সেটা হচ্ছে তরুণ দশা। এই দশায় হচ্ছে কোষ বিভাজন অতিরিক্ত হয় এবং আমাদের বৃদ্ধি ঘটে। তো এইটাকে বলা হয় তরুণ দশা। তরুণ দশার পর পরের যে দশাটা, সেটা হচ্ছে পরিণত দশা। ওকে,
এবার বলবে পরিণত দশা কি? পরিণত দশায় এই দশাতেও প্রচুর পরিমাণে কোষ বিভাজন হয়, এর ফলে আমাদের বৃদ্ধি ঘটে এবং এই সময় সব জীবই কি করে? প্রজনন করতে সক্ষম হয়, প্রজনন ঘটাতে পারে, প্রজনন ঘটাতে সক্ষম হয়। ওকে, আচ্ছা, এরপরে নাম্বার এখানে দেখতে পাবে আশা করছি 3 নাম্বার। দেখো 3 নাম্বার যে দশাটা, সেই দশাটা হচ্ছে এরপরে বার্ধক্য। বার্ধক্য অর্থাৎ পরিণত দশার পর তারপরে বয়ঃপ্রাপ্তি রয়েছে এবং তারপরে হচ্ছে বার্ধক্য। অর্থাৎ মানুষের ক্ষেত্রে যদি বলি তাহলে 60 এজের পর, আর অন্যান্য জীবের ক্ষেত্রে প্রতিটার ক্ষেত্রেই আলাদা আলাদা। তো এই বার্ধক্য বয়সে কি কি ঘটে? তো নাম্বার 1, প্রজনন ক্ষমতা হ্রাস হয়ে যায়, প্রজনন ক্ষমতা হ্রাস হয়, ঠিক আছে। 2 নাম্বার, মাইটোকন্ড্রিয়ার যে শক্তি উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়ে যায়, হ্রাস পায়, খুবই গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়ার যে শক্তি উৎপাদন করার ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই কমে যায়। হলো, এরপরে আমি এই জায়গাটা একটু মুছে এই জায়গাটায় লিখছি, দেখো। এরপরে হচ্ছে 4 হলো, সরি 2 নাম্বার হলো, এরপর নাম্বার 3 আর কি হয় না, অপচিতি বিপাক। এটা মনে রাখতে হবে কিন্তু, অপচিতি বিপাক ক্রিয়া বৃদ্ধি পায়। অর্থাৎ উপচিতি বিপাকের থেকে অপচিতি যে বিপাক সেটাই হচ্ছে বেশি হয়। এর ফলে আমাদের যে শরীরের উন্নতি, সেই উন্নতি কিন্তু আর ঘটে না, ধীরে ধীরে অবনতি হয় এবং কোষ বিভাজন একদমই হ্রাস পায়, কোষ বিভাজন বন্ধ হয়, কোষ বিভাজন, ওকে, কোষ বিভাজন হ্রাস পায়, আর কোষ বিভাজন হয় না। এর ফলে আমাদের বৃদ্ধি, প্রসারিত হওয়া কোনো কিছুই ঘটে না। তো এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা বার্ধক্য দশায় দেখতে পাবো এবং বার্ধক্য দশা আমাদের শেষ হওয়ার পর আমাদের 4 নাম্বার যে দশাটা সেটা হচ্ছে মৃত্যু। অর্থাৎ তারপরে আমাদের কি হয়? মৃত্যু ঘটে। সেটা হচ্ছে প্রত্যেকটা জীবের ক্ষেত্রেই ঘটে, জীব মাত্রই মরণশীল, ঠিক আছে। ম্যান ইজ মোর্টাল, সেটা তো আছেই। প্রত্যেকটা লিভিং অর্গানিজম কি হবে? মৃত্যুবরণ করবে এবং সেই মৃত্যুবরণ প্রত্যেকটা তোমরা দেখতেই পেলে কে কত বছরে প্রায় মারা যায়। তাহলে এই হলো মোটামুটি আমাদের যে স্টেজ অফ লাইফ স্প্যান, অর্থাৎ আমাদের জীবনের যে স্টেজগুলো, সেই স্টেজগুলো 4টা। একটা তরুণ দশা, একটা পরিণত দশা, একটা বয়ঃপ্রাপ্তি ও বার্ধক্য বলতে পারো, আরেকটা হচ্ছে মৃত্যু, যেখানে আমাদের ডেথ হয়ে যায়, ঠিক আছে, যেখান থেকে আমাদের ডেথ হয়ে যায়, অর্থাৎ আমাদের সমাপ্তি হয়ে যায়, আমরা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিই। এবার চলে আসো, আমরা একটু আলোচনা করব এই যে মৃত্যুবরণ করা, এই মৃত্যুবরণ করার আগে আমাদের যে শরীরের মধ্যে বিভিন্ন প্রক্রিয়াগুলো ঘটে, তার মধ্যে একটা প্রক্রিয়া হচ্ছে অ্যাপোপ্টোসিস। আমি একটু মুছে নিচ্ছি এবং তারপরে এই আলোচনাটা রাখছি, ওকে। তো এবার আমরা আলোচনা করব অ্যাপোপ্টোসিস, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিস, ওকে। অ্যাপোপ্টোসিস, দেখো প্রথমেই আমরা জেনে নিই যে হোয়াট ইজ অ্যাপোপ্টোসিস। দেখো, প্রত্যেকটা জীবের যে কোষ রয়েছে, সেই কোষগুলো একটা নির্দিষ্ট সময় বেঁচে থাকে, তারপরে মৃত্যুবরণ করে। এই যে ঘটনাটা, এই ঘটনাটার নামই হচ্ছে অ্যাপোপ্টোসিস। ধরে নাও এটা একটা কোষ, যে কোনো কোষ হতে পারে। কিছু কিছু কোষ আছে যে কোষগুলো তোমরা জন্ম মৃত্যু জানো, যে কোথায় জন্ম হয় এবং কোথায় মৃত্যুবরণ করে, কতদিন বাঁচে সবই জানো। যেরকম দুই একটা বলে দিচ্ছি, যেরকম ভাবে তোমরা রেড ব্লাড সেলের কথা জানো, যে রেড ব্লাড সেল 120 ডেজ বাঁচে, তাই না? জানো তো? এবং এটা অস্থিমজ্জায় তৈরি হয়। এরকম ভাবে তোমরা WBC-র কথাও জানো, অনুচক্রিকার কথাও জানো। তো এছাড়াও বাকি যে কোষগুলো রয়েছে, যেরকম কিছু কোষ রয়েছে কুফার কোষ, যেগুলো রোগ জীবাণুকে ধ্বংস করে, কিন্তু এই কুফার কোষও একসময় কি হয়? নষ্ট হয়ে যায়। তো প্রত্যেকটা কোষ, যেই কোষগুলো অন্য কোষকে নষ্ট করে বা রোগ জীবাণুকে ধ্বংস করে, সেই কোষগুলোও কিন্তু মৃত্যুবরণ করে। তো কিভাবে মৃত্যুবরণ করে? ধরো এটা একটা কোষ, এটা একটা কুফার কোষ ধরে নাও। এই কোষটা কি করবে? তার যে বিপাক ক্রিয়াগুলো, সেই বিপাক ক্রিয়া এখানে ঘটবে, বিপাক ক্রিয়া। এবং বিপাক ক্রিয়া ছাড়াও এখানে বিভিন্ন জৈবিক যে প্রক্রিয়া, সবগুলোই ঘটবে। ঘটার পর একটা সময় পর এই কোষটা নিস্তেজ হয়ে এই কোষটা মারা যাবে, এবং যখনই এই কোষটা মারা যাবে তখন ফ্যাগোসাইটোসিস যে কোষগুলো রয়েছে, সেগুলো এটাকে খেয়ে ফেলবে, এটাকে হচ্ছে গিলে ফেলবে, এটাকে এক কথায়। তো এরপরেই মৃত্যুবরণ করবে। তো বোঝা গেছে প্রত্যেকটা কোষ কি হবে? মৃত্যুবরণ করবে একটা নির্দিষ্ট সময় পর। এই যে ঘটনাটা, এই ঘটনাটার নামই হচ্ছে অ্যাপোপ্টোসিস। তো কোনো একটা কোষ মৃত্যুবরণ করার আগে বেশ কয়েকটি ঘটনা তার যে জীবনে সেটা কিন্তু ঘটে যায়। সেই ঘটনাগুলো কি কি? তার মধ্যে প্রথম একটা ঘটনা হচ্ছে ব্লেবিং। কি নাম? ব্লেবিং। তোমরা বলবে এই ব্লেবিং জিনিসটা কি? ব্লেবিং হচ্ছে কোনো একটা কোষ মৃত্যুবরণ করার আগে তার যে
এই যে হচ্ছে কোষ পর্দা, এটার নাম কি? এটার নাম হচ্ছে কোষ পর্দা। তো এই যে কোষ পর্দা, এই কোষ পর্দা বিভিন্ন জায়গায় স্ফীত হয়ে যায়, বিভিন্ন জায়গায় কি হয়? স্ফীত হয়ে যায়। এই যে ঘটনাটা, এই ঘটনার নামই হচ্ছে ব্লেবিং। এই ঘটনাটার নাম কি? ব্লেবিং। তাহলে বোঝা গেল ব্লেবিং জিনিসটা কি? ব্লেবিং জিনিসটা হচ্ছে কোনো একটা কোষ বিভাজিত মৃত্যুবরণ করার আগে কি হয়? তার যে কোষ পর্দা সেটা হচ্ছে স্ফীত হয়ে যায়, ফুলে যায় বিভিন্ন জায়গায়। এই ঘটনাটার নামই হচ্ছে ব্লেবিং। এটা হচ্ছে নাম্বার 1 ঘটনা। এবার দেখো নাম্বার 2 যে ঘটনা সেটা হচ্ছে কুঞ্চন। কুঞ্চন ঘটে বা শ্রিঙ্কিং বলতে পারো। এই কুঞ্চন জিনিসটা কি? কোনো একটা কোষ মৃত্যুবরণ করার আগে সেই কোষটা হচ্ছে যদিও সে ফুলে যায় কিন্তু তার পাশাপাশি কোষ পর্দা যদিও ফুলে যায় কিন্তু তার পাশাপাশি সে হচ্ছে সংকুচিত হয়ে যায়, অর্থাৎ ছোট হয়ে যায়। তো এই যে ছোট হয়ে যাওয়ার ঘটনা, সেই ঘটনাটার নামই হচ্ছে কুঞ্চন। তাহলে দুটো জিনিস বোঝা গেল যে এপোপ্টোসিস হওয়ার আগে অর্থাৎ মৃত্যুবরণ করার আগে কোনো একটা কোষ ব্লেবিং ঘটবে তার মধ্যে, এবং তারপরে কি হবে? কুঞ্চন ঘটবে। নাম্বার 3, এরপরে কি হবে? নিউক্লিয়াসের বিভাজন। ঠিক আছে, নিউক্লিয়াসের বিভাজন, অর্থাৎ কোষের মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে, এই যে নিউক্লিয়াস রয়েছে, এই নিউক্লিয়াস খণ্ড খণ্ড হয়ে যাবে, অর্থাৎ নিউক্লিয়াস ছোট ছোট খণ্ডে খণ্ডে পরিণত হবে। এই ঘটনাটার নাম হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, বা বলা যেতে পারে ফ্র্যাগমেন্টেশন অফ নিউক্লিয়াস। ওকে, নেক্সট তারপরের যে ঘটনা নাম্বার 4, এই তিনটে ঘটনা ঘটার পর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সেই ঘটনাটা হচ্ছে ক্রোমাটিন কনডেনসেশন। ক্রোমাটিন কনডেনসেশন মানে হচ্ছে ক্রোমাটিন গুলো সংকুচিত হয়ে যাওয়া, ঘনীভূত হয়ে যাওয়া। তোমরা জানো নিউক্লিয়াসের মধ্যে এরকম ভাবে একটা জালকাকার অংশ থাকে যেটার নাম হচ্ছে নিউক্লিয় জালিকা, বা এটার নাম কিন্তু ক্রোমাটিন জালিকা। কি নাম এটার নাম? ক্রোমাটিন জালিকা। তো এই ক্রোমাটিন জালিকা ঘনীভূত হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে, পুঞ্জীভূত হয়ে যাবে। এই ঘটনাটার নাম হচ্ছে ক্রোমাটিন কনডেনসেশন। এই ক্রোমাটিন কনডেনসেশন হয়ে গেলে নাম্বার 5 যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। যে কোষগুলো রয়েছে ফ্যাগোসাইটোসিস, সেই কোষগুলো দেখবে যে এর অবস্থা খুবই খারাপ। এর অবস্থা খুবই খারাপ যখন হয়ে যাবে তখন ফ্যাগোসাইটোসিস কোষগুলো একে কি করবে? খেয়ে ফেলবে, অর্থাৎ এর মৃত্যুবরণ হবে। তো এই যে ঘটনাটা, এই পুরো ঘটনাটাকে একসঙ্গে বলা হয় এপোপ্টোসিস, অর্থাৎ একটা কোষের যে মৃত্যুবরণ করার যে ঘটনা, সেই ঘটনাটার নামই হচ্ছে এপোপ্টোসিস। সেটা ধাপে ধাপে ঘটে, ব্লেবিং ঘটে, কুঞ্চন ঘটে, নিউক্লিয়াসের বিভাজন ঘটে, ক্রোমাটিনের কনডেনসেশন ঘটে, এবং তারপরে ফেগোসাইটোসিস কোষগুলো সেটাকে খেয়ে ফেলে। তো এই ভিডিওর মাধ্যমে প্রথম পার্টের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম এনসিইআরটির কিছু আলোচনা, এছাড়াও আমাদের ডাব্লিউবির যে সিলেবাস সেখান থেকে যে বইগুলো ছাপানো হয় সেই বইগুলো থেকে কিছু আলোচনা করলাম। নেক্সট পরের ভিডিওতে এনসিইআরটির খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা থেকেই শুরু করা হয়েছে, সেটা হচ্ছে রিপ্রোডাকশনের টাইপস থেকে, অর্থাৎ বিভিন্ন ধরনের যে রিপ্রোডাকশন রয়েছে, এসেক্সুয়াল, সেক্সুয়াল রিপ্রোডাকশন, ভেজিটেটিভ প্রোপাগেশন যে রয়েছে, সেগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দাও, এবং এই চ্যানেলের মধ্যে সবাইকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করো, যেন আমাদের এই গ্রুপটা আরও বেশি বড় হয়, আরও বেশি যেন আমি পড়াতে মজা পাই, এবং তোমাদের নিয়ে আরও এরকম গুরুত্বপূর্ণ চার্ট দিয়ে বা আরও মডেল দিয়ে উন্নত কিছু করার চেষ্টা করি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে, যেখানে আমরা নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।